দার্জিলিং ভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখেছিলেন আমরা গরিব রথে চড়ে কলকাতা থেকে এনজিবি স্টেশনে পৌঁছাই। তারপর মেঘ আর রোদ্দুরের লুকোচুরি খেলায় মুগ্ধ হতে হতে আমরা পৌঁছে যাই মেঘের রাজ্য দার্জিলিংয়ে। সেখানে আমাদের গেস্টরা আমাদের হোটেলটি ভীষণভাবে পছন্দ করেছিলেন। তারপর ফ্রেশ হয়ে আমরা সোজা লাঞ্চ করতে চলে আসি। আর সেইখান থেকেই শুরু হতে চলেছে আমাদের দার্জিলিং ভ্রমণের 2 রাত 3 দিনের আজকের এই দ্বিতীয় পর্ব। এই খাবার দাবারের টেস্ট কিরকম একটু বলবেন? খুব ভালো। ভালো। এখন হচ্ছে এই সবজি দিল, ভাত দিল, এই মাছ দিয়ে গেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা দিদি, খাবার দাবারের টেস্ট কিরকম? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এই ক্যামেরা আছে বলে বলছেন নাকি? না 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 একদমই না, একদম খাওয়া ভালো, হোটেল ভালো। ক্যামেরার জন্য না, আমি যা বলি ঠিক এমনি বলি। হ্যাঁ, আচ্ছা। ওটা হ্যাঁ ভালো, ভালো হয়েছে, এখন ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো, এখন আগে ওকে। সবজিটা খুব সুন্দর, সবজিটা ভালো হয়েছে, রান্না খুব ভালো। গেস্টদের সঙ্গে আমিও দুপুরে লাঞ্চ সেরে নিলাম। এত লম্বা জার্নির পর যদি ভাত আর মাছের ঝোল পাওয়া যায় তাহলে ক্লান্তি যেন কোথাও একটা উধাও হয়ে যায়। এরপর সন্ধ্যাবেলায় আমরা সোজা চলে যাই দার্জিলিং মল পেরিয়ে মহাকাল মন্দির দর্শন করতে। सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মহাকাল মন্দিরে। আর এই মহাকাল মন্দিরে দার্জিলিংয়ের আমি প্রথম উঠলাম। সত্যি মানে অনেকটা চড়াই। যারা বয়স্ক আছেন তারা একটু দেখে শুনে উঠবেন, তার কারণ অনেকটা কিন্তু উঠতে হবে চড়াইতে। হ্যাঁ, আর অনেকটা চড়াই, তাই জন্য অনেকে আসতে পারিনি। যাই হোক, একটু ভালো লাগলো, মন শান্তি হয়ে গেল। জায়গাটা বলার অপেক্ষা রাখে না, কোথায় এসে গেছি এখন মহাকাল মন্দির দর্শন করে। এই হচ্ছে সেই জায়গা যেটা আপনারা চেনেন বা জানেন। এই সেই স্টেজ, এবং এই স্টেজের পাশ দিয়ে আমরা গেছিলাম মহাকাল মন্দিরে। আর এই হচ্ছে স্টেজ, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। আজকে হ্যাঁ, সারা বছর কিছু না কিছু লেগে থাকে, আজকে কোনো কিছু হচ্ছে না আপাতত। আর এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে। এখানে লেজার টাইপ লোকজন কাটায়। আশেপাশে অনেক হোটেল রয়েছে বা দোকান রয়েছে, আপনাদের জিনিসপত্র আপনারা কিনতে পারেন, চা কিনতে পারেন। আমরা এই গ্লিনারিস বা ক্যাভেন্টাসের পাশ দিয়ে আসলাম, ওখানে বসে খেতে পারেন। তো সব জায়গা রয়েছে এখানে। এখানে সব আপনাদেরকে নিজেদেরকেই ঘুরতে হবে। পায়ে হেঁটে হেঁটে ঘুরে নিতে পারেন দার্জিলিং মল সংলগ্ন রকমারি দোকানগুলো। কিনে নিতে পারেন নানান রকমের পোশাক ও অন্যান্য সামগ্রী। আর দার্জিলিং মল রোড মানেই বিভিন্ন রেস্টুরেন্ট আর সুস্বাদু খাবারের এক বিশাল ভাণ্ডার। এসে পড়েছি এখন সেই জায়গায়, যেই জায়গায় এসে ছবি যদি না তোলেন আপনি, তাহলে দার্জিলিং ঘোরা মানে ওঠে না। মানে আপনি দার্জিলিং ঘোরেই, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা দেখেছেন তো কি হচ্ছে, দার্জিলিং ঘোরেন না, এটা সেই জায়গা। আমি বলি না, লোকে বলে। সামনে আছে গ্লিনারিস। তারাপীঠে একটা আছে না যে বলে যে তারাপীঠ এসছেন আর কাজলের খাসির মাংস খাননি, কাজলের খাসির মাংস, ওরকম একটা ব্যাপার যে দার্জিলিং এসছেন আর গ্লিনারিসের সামনে ছবি তোলেননি, এরকম একটা ব্যাপার। দাঁড়িয়ে আছি এখন একটা সেই জায়গায়, বিখ্যাত জায়গায়, যেটা কি না ব্রেকফাস্টের জন্য বিখ্যাত, কেভিন্টার্স। এখন অবশ্য বন্ধ হয়ে গেছে। মল থেকে ঘুরে হোটেলে ফিরে এসেই আমরা বসে পড়লাম ডিনার করতে। বাইরে কনকনে ঠান্ডা, আর ভেতরে ধোয়া ওঠা গরম খাবার, গরম ভাত আর চিকেন কষার সেই স্বাদ সারাদিনের ক্লান্তি মুহূর্তেই ভুলিয়ে দিল। ঘড়িতে এখন বেজে গেছে 11:30, আর আমরা এখন শোয়ার প্রস্তুতি নিচ্ছি। একটু তাড়াতাড়ি শুতে হবে, তার কারণ হচ্ছে কালকে আমাদের উঠতে হবে রাত্রি 3টের সময়, এবং এখান থেকে বেরোতে হবে ভোর 4টে টাইগার হিলের জন্য। চলুন, দেখা হচ্ছে কালকে সকাল সকাল, একদম মাঝরাত্রে বলা চলে। বাই। সবার প্রথমে সবাইকে সুপ্রভাত। এখনও সূর্য তো ওঠেনি, সূর্য উঠলে তো দারুণ লাগবে, দারুণ। যাই হোক, ঠান্ডাটা মানে খুব একটা বেশি লাগছে না। ভোর এই 4:21 গাড়ি আসছে আমাদের, আমরা এখন যাচ্ছি টাইগার হিলে। আপনারা যারা আজ থেকে 10 থেকে 12 বছর আগে গুরু দ্রংমাল লেক ঘুরতে গিয়েছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন লাচেন থেকে প্রায় মাঝরাতে বেরোতে হতো সেই অপূর্ব লেকের দর্শনে। আমাদের টাইগার হিল যাওয়ার অভিজ্ঞতাটাও ঠিক
তেমনই ছিল। চারদিকে ঘন অন্ধকার, আর সেই অন্ধকার চিরে শুধু আমাদের গাড়ির হেডলাইট এগিয়ে চলেছে নিজের পথে। আর সেই মুহূর্ত একটা আলাদা উত্তেজনা কাজ করছিল, যেন অজানা এক সুন্দর সকালকে দেখার অপেক্ষা। কুয়াশা পুরো ঘিরে ধরেছে আমাকে। আর আপনারা যখন এই টাইগার হিলে আসবেন না, অন্তত জলের বোতলটা ক্যারি করবেন, বুঝতে পারছেন তো? অনেকটাই নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, তো অক্সিজেন যে সাপ্লাইটা বডিতে থাকবে জল খেলে ভালো। আর অবশ্যই ছোটো একটা বিস্কুটের প্যাকেট। আদা সমস্ত কিছু দিয়ে একদম গাঢ় দুধে চা। কেউ আসলে যদি আমি জিজ্ঞাসা করতাম চা খাবে, তখন কি বলতো, শোনা তুমি লোককে চা খাবে জিজ্ঞাসা কেন করো, চা করে নিয়ে দেবে, তারপরে বলবে হ্যাঁ খাও, জিজ্ঞাসা কর চা জিনিস জিজ্ঞাসা করবে না। জীবনে কোনোদিন ভাবিনি আমি এরকম সময় দাঁড়িয়ে আমি চা খাবো, কারণ এই সময় উঠি না, এই সময় ঘুমোতে যাই বরঞ্চ। এখন অবশ্য দার্জিলিংয়ে অনেক অফবিট জায়গা তৈরি হয়ে গিয়েছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব পরিষ্কারভাবেই দেখা যায়। কিন্তু এই অফবিট জায়গাগুলোর প্রতিযোগিতার মাঝেও টাইগার হিল তার ঐতিহ্য আর জনপ্রিয়তা আজও অটুট রেখেছে। আজও ভোর হলেই শত শত মানুষ ভিড় জমান এখানে, আর সবার লক্ষ্য একটাই, একবার চোখের সামনে দেখা সেই মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা। সেই সময়টা ছিল 2014 সাল, যখন আমার বিয়ে হয়েছিল, এবং মৌসুমীর হাত ধরে আমি এসেছিলাম দার্জিলিংয়ে। মৌসুমীর হাত ধরে, কারণ বিয়ে না হলে তো আসতে পারতাম না মধুচন্দ্রিমায়। তখন করেছিলাম হচ্ছে গ্যাংটক আর দার্জিলিং, ঠিক এরকমই হয়েছিল। আর এতটা মেঘলা ছিল না, রোদ্দুর ছিল, একটুখানি হলেও দেখতে পেয়েছিলাম আমরা কাঞ্চনজঙ্ঘাকে। আর এরকমই ভিড় ছিল, চারদিকে ছিল চায় কফি কফি, চায় কফি কফি। সেই দিনকার কথা মনে পড়ে গেল। আবার মৌসুমীর সঙ্গে আসবো, মৌসুমীর হাত ধরে, আশা করি সেই সময় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আমিও কোনোদিন এখানে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। তাহলে আর first time এসে কি করে দেখতে পাবো, তাহলে ঠিকই আছে। আবহাওয়াটা এরকম না, এই জন্যই আর কি। না কিন্তু ভাইবসটা ভালো। এরপরে আমাদের অন্য জায়গায় যেতে হবে সাইট সিনের জন্য। তুমি বলো যে আগে আমি দেখে নিয়েছি 40 বছর আগে। হ্যাঁ, আপনি দেখেছেন এখানে? অনেক ছোটবেলায় এসেছিলাম, হ্যাঁ, সেবারে দেখতে পেয়েছি। এখান থেকে আগে ভাগ্যর ব্যাপার কাঞ্চনজঙ্ঘা দেখা। পরিষ্কার তো থাকে না সবসময় আবহাওয়া। তবে এখানকার মানে যে পরিস্থিতিটা, ও আচ্ছা আচ্ছা, আরে চাঁদ দেখা গেছে, ওটা লোকে চাঁদ দেখে দেখো কি করছে। ও যে চাঁদ, এই দেখো, ওই দেখো, ওরে শাম, ওরে শাম, ওটা চাঁদ দেখে সূর্য। যাক, মনে জাগলো এক রাস স্বস্তি। টাইগার হিলে আসা সত্যি সার্থক। অনেকেই তখনও বুঝে উঠতে পারছিল না আসলে কোনটা কাঞ্চনজঙ্ঘা আর কোনটা মেঘ। সাদা মেঘ আর বরফে ঢাকা পাহাড় যেন একাকার হয়ে গিয়েছিল। তবে একটা কথা বলতেই হয়, টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা সময় হলো নভেম্বর আর ডিসেম্বর, যখন আকাশ সবচেয়ে পরিষ্কার থাকে আর সেই অপূর্ব দৃশ্যটা ধরা দেয় একেবারে স্পষ্টভাবে। যাক, লোকজন একটু খুশি হয়েছে, তাও হয়েছে, হ্যাঁ একটুখানি হলো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি আমরা। ওয়াও ওয়াও। এইবার টাইগার হিল থেকে নিচে নামার পালা। রাতের অন্ধকারে আসার সময় আশেপাশের পাইন বনগুলো ঠিকভাবে বোঝা যায়নি, কিন্তু ফেরার পথে সূর্যের আলো ফুটতেই সেই পাইন বন যেন এক অন্য রূপে ধরা দিল, আরও বেশি মায়াবী, আরও বেশি সুন্দর। টাইগার হিল থেকে এসে যখন আপনারা নিচে নামবেন না, তখন 20 টাকা করে কিন্তু একটা ফিস দিতে হয়, ঠিক আছে? যেহেতু আপনারা টাইগার হিল দর্শন করেছেন, সেহেতু 20 টাকা করে আপনাদের দিতে হবে পার হেড। এরপর আমরা চলে এসেছি হচ্ছে এখানকার ঘুম মনাস্ট্রিতে। চলুন ভেতরে ঢোকা যাক ঘুম মনাস্ট্রি। ঘুম মনাস্ট্রিতে এসে আপনারা দেখতে পাবেন এমনই একটি দোকান, যেখানে দেশ বিদেশের নানান রকম খেলনা ও খাবারের সামগ্রী রাখা আছে। আমরা যারা শহরের মানুষ, তারা হয়তো এই ধরনের জিনিস খুব একটা দেখতে পাই না।
তাই চাইলে এইখান থেকে নিজের পছন্দ মতো কিছু কিনেও নিতে পারেন। দামও কিন্তু সাধ্যের মধ্যেই। বর্তমানে আছি হচ্ছে বাতাসিয়া লুপে। আপনারা যদি দার্জিলিং আসেন এবং আপনাদের যদি মনে হয় যে দার্জিলিংয়ে এমন একটা জায়গায় দাঁড়িয়ে ফটো তুলবেন যে ফটোটা ইন্ডিকেশন হবে যে আপনারা দার্জিলিংয়ে আছেন, সেটাই হচ্ছে বাতাসিয়া লুপ। এই হচ্ছে ভারতীয় পতাকা আমাদের, আর এই হচ্ছে স্মৃতিসৌধ। বাতাসিয়া লুপ ঘুরে আমরা সোজা চলে গেলাম পিস প্যাগোডা ও জাপানিজ টেম্পল দেখতে। এইখানে এসে যেন এক অন্যরকম শান্তি অনুভব করলাম। চারপাশে নীরবতা, সবাই চুপ, অথচ সেই নীরবতাই যেন অনেক অজানা কথা বলে যায়। পিস প্যাগোডা ও জাপানিজ টেম্পল ঘুরে আমরা ফিরে এসেছিলাম হোটেলে। সেখানে ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়লাম এক চা বাগানের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে এমন অসংখ্য চা বাগান রয়েছে যেখানে আপনি ভেতরে গিয়ে চা টেস্ট করতে পারবেন। চা পাতা ছিঁড়বেন না, 500 টাকা জরিমানা লাগবে। আর দেখুন এই চা বাগান যে ঢালু, সেটা তো আমরা ছোটোবেলায় পড়েছি ভূগোল বইতে। কেন এই চা বাগান ঢালু থাকে? তার কারণ যাতে এই চা গাছের গোড়ায় যাতে জল না জমতে পারে, এই জন্য পুরো ঢালু চা বাগান। এইবারে আমরা চলে এসেছি সেই জায়গাটা যেটা খুব বাচ্চাদের পছন্দ এবং আমারও পছন্দ, সেটা হচ্ছে চিড়িয়াখানা। দার্জিলিংয়ের চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের পশু পাখি তো আছেই, তার পাশাপাশি রয়েছে হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট। যারা রক ক্লাইম্বিং শেখার স্বপ্ন দেখেন বা পাহাড়ে চড়ার অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য এটি একবারে আদর্শ জায়গা। এই HMI যেই মিউজিয়ামটা রয়েছে না, এর মধ্যে আপনারা যেতে পারেন। মাউন্টেনিংয়ের যেসব ইকুইপমেন্ট আছে সমস্ত কিছু এর মধ্যে রাখা আছে এই মিউজিয়ামে। খুব ভালো লাগবে, ঠিক আছে? একটু হাতে সময় নেবেন, সময় নিয়ে দেখবেন, দারুণ লাগবে। আর এই ফটোগুলো দিয়ে দিয়েছে যে কে ওই ইকুইপমেন্টটা ইউজ করেছিল, ঠিক আছে? ওপরে ফটো রাখা আছে, নিচে সব ইকুইপমেন্টগুলো রাখা আছে, তাই জন্য রিলেট করতে পারছিলাম আমরা। আসলে চিড়িয়াখানা থাকা কি সত্যি প্রয়োজন? একবার ভেবে দেখুন তো, আমাদেরকেই যদি এভাবে বন্দি করে রাখা হয় তাহলে কেমন লাগবে? স্বাধীনতা তো প্রত্যেকের অধিকার, তাই না? বন্যেরা বন্যে সুন্দর, আর শিশুরা মাতৃক্রোড়ে। দার্জিলিংয়ে যে এত জায়গা রয়েছে, ঠিক আছে, আমি নিজেই জানতাম না। মানে জানতাম যে আমি কিন্তু ঘুরিনি। আমার না কোমরটা মনে হচ্ছে না পুরো কেউ গরুর দড়ির মতন বেঁধে রেখেছে, মানে এতটাই যন্ত্রণা করছে ঘুরে ঘুরে। শুরু হয়েছে সেই ভোর 3:30 থেকে, এখনও বাকি আছে। এখনও হোটেলে গিয়ে খাবার দাবার খেতে হবে, তারপরে ঘুমোতে হবে। এছাড়া কালকে তো আবার রয়েছে মিরিকের সব জায়গা, পশুপতিনাথ মার্কেট, সব কিছু, গোপালদারা ভিউ পয়েন্ট, সব কিছু। বলুন চাটা খেয়ে নিই আগে, চাটা আজ খাওয়া হয়নি ঠিক। আজই দার্জিলিংয়ে আমাদের শেষ রাত। কাল সকালে হোটেল চেক আউট করতে হবে, তাই হোটেলে ফিরে আমরা তাড়াতাড়ি ডিনার সেরে নিলাম। আজকে দার্জিলিং আমাদের শেষ দিন, সেটা আপনি জানেন, আপনারা সবাই জানেন। রাত্রির হচ্ছে আমাদের ডিনার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ঠান্ডাটা সেরকম লাগছে না, বুঝলেন তো? সুপ্রভাত। বুঝতেই পারছেন গলাটা বসে গেছে। কলকাতায় গরমে লোকে হাঁসফাঁস করছে, আর আমি এখানে সোয়েটার পরে বসে রয়েছি। তবে অবশ্য আজকে দার্জিলিংয়ের ঠান্ডাটা একটু কম, তার কারণ আমাদের ঠান্ডাটা সয়ে গেছে। আর আজকে খুব ভালোভাবে স্নান করেছি। সামনের যে দৃশ্যটা রয়েছে সেটা ওই একই মেঘলাচ্ছন্ন। এই রয়েছে পুরো দৃশ্য, সামনে দেখুন পুরো মেঘে ঘিরে ধরেছে, কোনো পাহাড় দেখা যাচ্ছে না সামনে। মাঝে মাঝে ক্লিয়ার হচ্ছে একটুখানি, কিন্তু সেটা অল্পক্ষণের জন্য।
এই হচ্ছে ব্রেকফাস্ট, পুরি, সবজি, বয়েলড এগ। টয় ট্রেনের হুইসেল যেন জানিয়ে দিচ্ছে অনেক দিন পর এলে, তাও মাত্র 2 দিন থাকলে সাবধানে বাড়ি ফেরো, আর আমায় যদি পারো একটু মিস করো। সত্যি দার্জিলিং আজও মানুষের কাছে এক আবেগ, আর সেই আবেগ, সেই ঐতিহ্যর টানেই ভ্রমণ পিপাসুরা বারবার ছুটে আসে এইখানে। তবে আমরা এখন যেখানেই যাচ্ছি সেই জায়গাটা আমার কাছে একটু আলাদা লেগেছে। কেন সেটা না হয় পরেই বলছি, তার আগে চলুন একটা সুন্দর মিউজিকের সঙ্গে রাস্তাটার মজা নেওয়া যাক। জাস্ট ওয়েদারটা দেখুন, শুধু এসে পড়েছি আমরা লেপচা জগতে। আর এই লেপচা জগতে এই ওয়েদারটাই কিন্তু এখানকার মানে একটা ইউনিক পয়েন্ট বলতে পারেন, যেখানে পুরো মেঘে ঢেকে থাকে সব সময়। আর এই পাইন ফরেস্টটা, ওহ কি মায়াবী আর কি রোম্যান্টিক। এখানে যে আমরা ঢুকলাম, এইখানে 20 টাকা করে এন্ট্রি ফি এক একজনের জন্য। আর এইখানে একটুখানি দেখে ঘুরবেন, তার কারণ হচ্ছে এই যে এই গাছের শিকড়গুলো এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, তো পায়ে লেগে পড়ার চান্সেস আছে। আর ওপরে না, ওপর থেকে জোক নিচে পড়ে কিন্তু, ঠিক আছে? তো জোক টোক আছে, কারণ স্যাঁতস্যাঁতে ওয়েদার, ভীষণ স্যাঁতস্যাঁতে ওয়েদার। কুয়াশার ফাঁক দিয়ে রাস্তা আর গাছগুলোকে যেভাবে দেখা যাচ্ছিল, তাতে মুহূর্তে মনে হচ্ছিল কেউ যেন লুকিয়ে আছে বা কিছু একটা নজর রাখছে। হয়তো সবটাই ছিল প্রকৃতির খেলা, কিন্তু সেই সময়টায় মনটা অকারণে অস্বস্তিতে ভরে উঠেছিল, তাই খুব বেশিক্ষণ সেখানে থাকা হয়নি। আর আশ্চর্যের বিষয়, এই কুয়াশা আর গা ছমছমে পরিবেশটা আমার আসার পথে কোথাও পাইনি। লেপচা জগতের সেই রহস্যময় ঘূর্ণি পেরিয়ে এবার আমরা এগিয়ে চলেছি নতুন গন্তব্যের দিকে। লক্ষ্য নেপালের পশুপতিনাথ মার্কেট। পৌঁছে গেলাম আমরা নেপালে, ঠিক আছে? ওদিকটা ইন্ডিয়া আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে নেপালে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেটা কিনা পশুপতি মার্কেট। সবার প্রথমে আমি বলে দিই আপনাদের কি কি ডকুমেন্টস আপনারা ক্যারি করতে পারবেন মানে এই পশুপতি মার্কেটে ঢোকার জন্য। এইখানে আপনারা ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, এই 3টে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস থাকলে আপনারা এন্ট্রি নিতে পারবেন। কিন্তু আধার কার্ড কিন্তু চলবে না, বারবার বলছি আধার কার্ড এখানে চলবে না। ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই 3টে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনারা ক্যারি করবেন। মোবাইলে থাকলেও হবে, হার্ড কপিও আপনারা ক্যারি করতে পারেন। আচ্ছা, আপনারা প্রথমে সিকিউরিটি যে এখানে পুলিশ আছে তারা দেখে আমাকে এন্ট্রি করালো। ওই যে দেখুন, ওইখান থেকে আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর ওই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওখানে নাম এন্ট্রি করতে হবে। দেখুন লাইন দিয়ে লোকজন দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু ফ্রিতে, ওকে, এটা ফ্রি আছে। আর আমরা যেহেতু গ্রুপে রয়েছি তাই জন্য আমি একজনই ফিল আপ করলাম সব গ্রুপের হয়ে, মানে আমাদের যে টোটাল যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি বলে দিলাম আমরা এতজন এসেছি। তো আমি একজনই দাঁড়ালাম এখানে, দাঁড়িয়ে আমার নাম লিখতে হলো, আমার ঠিকানা লিখতে হলো, ফোন নাম্বার এবং বাড়ির একজনের ফোন নাম্বার। जाना नहीं जाना आपकी मर्जी, ठीक है? हम लोग जबरदस्त नहीं, वो उतना महंगा भी नहीं, एक गाड़ी का 750, उसमें आपको टिकट नहीं लगता है, पार्किंग चार्ज कुछ भी नहीं लगता। ব্যাপার হচ্ছে যে আবার আমরা গাড়িতে বসে গেছি, এটা হচ্ছে নেপালের গাড়ি, ওকে? নেপালের ভেতরে যখন এন্ট্রি করলাম তখন দেখলাম যে মার্কেট কিছুই নেই। এখন আমরা যাচ্ছি হচ্ছে নেপালের মেন মার্কেটে, নেপাল সিটি যেটা আছে, নেপালের মার্কেটে আমরা যাচ্ছি এখন। তো এক একজনের ভাড়া নিল হচ্ছে 30 টাকা করে পারে, ওকে? 30 টাকা যাওয়া, 30 টাকা আসা, এই হচ্ছে মানে ফেয়ার এখানকার। চলুন দেখি নেপালের মার্কেটটা কিরকম, আমি কোনোদিন দেখিনি নেপালের মার্কেট, দেখবো। চলুন गाड़ी नंबर नीचे आके रिप्लेस कोई भी टैक्सी मिल सकता है। मतलब किसी को गाड़ी में दिखा देंगे ये
ওই গেটের ওখান থেকে এইখানে অবধি আসছে খুব জোর হলে 3 মিনিট লাগলো আমাদের, ঠিক আছে। তো আমাদের একটা টোকেন দিয়ে দিয়েছে, আমার টোকেন নাম হচ্ছে 777। ওই এখন টাকা দিল না কিন্তু ওরা। তো আসার সময় ওই টোকেনটা আবার দেখাতে হবে, যে কোনো একটা গাড়িতে ওই টোকেনটা বোধহয় দিতে হবে, তখনই হয়তো টাকাটা দিতে হবে। আর এইখান থেকে পুরো মার্কেট শুরু, দেখুন এই নিচে আমরা যাচ্ছি, ঠিক আছে। বলছে 100 মিটার দূরে ভালো মার্কেট শুরু হবে, এখান থেকে শুরু হয়ে গেছে অলরেডি। তো চলুন এক এক করে দেখা যাক কী কী দোকানে আমরা কিছু কিনতে পারি কিনা, আর কীরকম জিনিসের দাম। স্যার ये बैग का कीमत कितना है? इसका 2150 2150 15% डिस्काउंट। अच्छा, डिस्काउंट के बाद 1800। ছাতা নিলাম এখান থেকে ওই 270 টাকা। মনে হলো যে হ্যাঁ, এই দেখুন দুখানা ছাতা ক্যারি করছি আমরা, এক একটা 270 টাকা করে নিয়েছি। না কলকাতায় নিকার 400 টাকা নেবেই না। हाँ हाँ, चौक बुझिए नहीं तो हमारे मिडल बॉडी है। চোখ বুঝে একদম পুরো 400 টাকা নেবে। এবারে একটু চকলেট কেনা যাবে। এর কোয়ালিটি আমি দেখছি, সেটা হচ্ছে কিন্তু বেশ ভালো কোয়ালিটিটা, ফোমের, ভেতরটা পুরো ফোমের আছে। আর এটার দাম বলছে 1350 টাকা। এটার সঙ্গে প্যান্টের সেটও আছে, তাই তো? একটু কেনাকাটি কমপ্লিট, নিয়েছি বাড়ির জন্য নেপাল থেকে কিনে। ওই জ্যাকেটটাই নিয়েছি, যে জ্যাকেটটা দেখালাম, কালো রঙের জ্যাকেটটা নিয়েছি, ঠিক আছে। বাড়িতে গিয়ে দেখাবো আপনাকে। মুসলির জন্য নিলাম, আর আমাদের ছেলের জন্য নিয়েছি একটা টুপি এখান থেকে। এমন একটা জায়গা থেকে যাচ্ছি আমরা, দেখুন যে রাস্তাটা জাস্ট আমরা ঘুরে আসলাম, পশুপতি মার্কেট। এদিকটা হচ্ছে নেপাল আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া। এটা ইন্ডিয়া আর এটা হচ্ছে নেপাল, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। এখন আমরা আছি মিরিকের ঠিক আগে গোপালধারা ভিউ পয়েন্টে। এখান থেকে চা বাগানগুলোর গঠন আর বিস্তার সত্যি নজর কাড়ার মতো। দেখলেই মনে হয় একটু থেমে দাঁড়িয়ে সেই সৌন্দর্যটা উপভোগ করি। গোপালধারা টি স্টেট, এইখানে আসলে আপনারা দেখতে পারবেন হচ্ছে চা বাগান। মানে এই দার্জিলিং পুরো সফরটায় যদি আপনারা বলেন যে চা বাগান দেখব, তাহলে কিন্তু এই পুরো সফরে মানে দার্জিলিং যে ট্যুরটা হয়, এখানে আপনাদের নিয়ে আসবে গোপালধারা টি স্টেটে। চা বাগান পুরো দেখে নিন, এই সবাই নিচে ঘুরে বেড়াচ্ছে, আর ওপরে মানে লোকজন আর কি যেতে পারবে না। এই বর্ডারটা যেটা আছে এর মধ্যে থেকেই ঘোরাফেরা করতে হবে। আর ওই লেখা আছে গোপালধারা টি কোম্পানি প্রাইভেট লিমিটেড। এইখানে আর একটা জিনিস খুব ভালোই জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে দেখুন এই যে প্লাস্টিকের বোতল বা যে কোনো আবর্জনা সব এখানে জমা করতে হচ্ছে, ঠিক আছে, যাতে কোনো রকম পলিউশন না হয়। দেখুন রাস্তাঘাট একদম পুরো পরিষ্কার। তবে জায়গাটা কোথাও যেন একটু বাদা বাদা লাগছিল। আমরা তো মুক্ত পরিবেশে বড় হয়েছি, তাই বেড়াই হোক বা লোহার কাঠামো, কোনো কিছুই যেন একজন ট্রাভেল ব্লগারকে আটকে রাখতে পারে না। মনের ভেতরটা সবসময় খোলা আকাশ আর সীমাহীন পথের খোঁজে ছুটে চলে। চা বাগানের মধ্যে প্রবেশ করা একদম নিষেধ, তাই জন্য আমরা চা বাগানের মধ্যে প্রবেশ করব না। এই বেড়াটা দেওয়া রয়েছে, এই বেড়াটার মধ্যে আমাদের হেঁটে চলে বেড়াতে হবে। এটুকুই কি আমাদের লাস্ট? এর মধ্যে আসো, ঘোরো, আর চা ওখানে পাওয়া যাচ্ছে, তাই তো? চা ওখানে পাওয়া যাচ্ছে, বাইরের সমস্ত চায়ের দোকান প্রচুর। আচ্ছা, এই হচ্ছে গোপালধারা টি স্টেট। আপনারা যদি দার্জিলিং ট্যুরে আসেন তাহলে সুন্দর জায়গাটা দেখে নিতে পারবেন। খুব ভালো লাগছে, দুদিকে চা বাগান। শুধু একটু ভেতরে যেতে মন চাইছে, কিন্তু সেটা করা যাবে না, এখন লক গেট করে দিয়েছে। না, ঠিক আছে, ভালো। দয়া করে চা গাছের পাতা তুলিবে না, অন্যথায় 500 টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হইবে। रुपीज का है, अलग अलग ये क्या 100 का है? ये 200 का है, 200 का है। ये कितना ग्राम है? ये 160 ग्राम। 160 ग्राम। ये ब्लैक टी है, ये कितने का है? ये भी 200 रुपीज का है। 200 रुपीज का। अच्छा, আজ আমাদের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরতে হবে, তাই মাঝপথে গাড়ি থামিয়েও লাঞ্চও সেরে নিতে হবে। মনে তখন একটাই চিন্তা, সময়কে হারাতে পারবো তো, ট্রেনটা মিস হয়ে যাবে না তো। এই সব ভাবতে ভাবতেই আবার গাড়ি এগিয়ে চলল, কিন্তু সেই সমস্ত তাড়াহুড়োকে এক মুহূর্তে থামিয়ে দিল মিরিকের এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। আহা, কি অসাধারণ জায়গা! ব্যস্ত আর কোলাহলপূর্ণ দার্জিলিংয়ের থেকে অনেকটাই শান্ত, নির্জন আর প্রকৃতির খুব কাছে। মিরিক যেন মনকে অন্যরকম একটা প্রশান্তি দেয়। সত্যি বলতে এই সৌন্দর্যের টান থেকে আমিও নিজেকে আলাদা করতে পারলাম না।
আমাদের লাঞ্চ হচ্ছে, বসে পড়াবে, হ্যাঁ, লাঞ্চে ভাত, হচ্ছে বেগুনের একটা তরকারি, আর এটা হচ্ছে সোয়াবিনের একটা তরকারি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, ডাল আছে, পাঁপড় আছে, স্যালাড আছে। এই নিয়ে হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এই লাঞ্চটা কিন্তু এক্সক্লুডিং, ঠিক আছে, ইনক্লুডিং না। যারা গেস্ট আছে তারা নিজেরাই এই লাঞ্চটা ক্যারি করবে। 1 2 3 4 4 দার্জিলিং মেল অ্যানাউন্স করে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে ঢোকাবে, ঠিক আছে। আর আমরা সুস্থ সবলভাবে এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। লাস্টের দিকে একটু রাশ হয়ে গেছিলো যে প্ল্যাটফর্মে পৌঁছতে পারবো কি না, ট্রেনটা ধরতে পারবো কি না। তো যাই হোক, ড্রাইভার খুব ভালোভাবেই চালিয়েছে, একদম স্পিডের মধ্যে খুব ভালোভাবে আমাদের পৌঁছে দিয়েছে। আমরা এবারে সুস্থভাবে সম্পন্ন করতে চলেছে। যতক্ষণ আমরা কলকাতা পৌঁছাই ততক্ষণ বলবো না যে পুরো কমপ্লিট করেছি, ঠিক আছে। আগে ট্রেনে উঠি, আর ওই আমাদের ট্রেন আরএসি, ট্রেনের টিকিট আমাদের আরএসি, ঠিক আছে, অ্যাডজাস্ট করে যেতে হবে, কিছু করার নেই। চলুন, ট্রেন আসুক। আর মাত্র এই 3 কিলোমিটার দূরে আছে আমাদের দার্জিলিং মেল। ভ্রমণ তো শেষ, আড্ডাও শেষ, তবু মনটা যেন ভারাক্রান্ত হয়ে ওঠে। দার্জিলিং মেলের স্লিপার ক্লাসের কোচে রাতের অন্ধকারে যখন ফারাক্কা পেরোচ্ছিলাম, তখন বারবার ফিরে আসছিল আমাদের দার্জিলিং ট্যুরের স্মৃতিগুলি। এই ট্যুরে ভিডিও করার চেয়ে বেশি ছবি তুলেছি, আর সবচেয়ে বড় কথা, গেস্টদের মন ভরাতে পেরেছি। সেই সন্তুষ্টিটাই আসল প্রাপ্তি। এখন আবার নতুন উদ্যমে পরবর্তী গ্রুপ ট্যুরের প্রস্তুতি শুরু। শিয়ালদা ঢুকছে আমাদের দার্জিলিং মেল। দার্জিলিং মেলের চাহিদা কেমন সেটা এখন বুঝতে পারলাম। সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা কিনা আমাদের আগে ঢোকানোর কথা ছিল শিয়ালদাতে, সেটা কিন্তু এখনও ঢোকানি, 3 ঘন্টা লেট। কিন্তু দার্জিলিং মেল একদম কারেক্ট টাইমে ঢুকিয়ে দিচ্ছে শিয়ালদায়। এই জন্য টিকিটের চাহিদাটা একটু বেশি, আর স্টপেজও কম। সামনের কয়েকটা ট্যুরের কথা এখনই জানিয়ে রাখি। সুন্দরবনে ইলিশ উৎসব, কাশ্মীরে অ্যাপেল ফেস্টিভ্যাল, যেটা হবে পুজোর সময় বা তার আগে, এবং ডিসেম্বর মাসে রয়্যাল রাজস্থান ট্যুর। এছাড়াও এর বাইরে যদি কোনো নতুন গ্রুপ ট্যুর আয়োজন করতে পারি, তার সব আপডেট পেয়ে যাবেন আমাদের ট্রাভেল হার্ট ইউটিউব পেজ এবং ট্রাভেল হার্ট ফেসবুক পেজে। মনে রাখবেন, আমরা শুধু ঘুরতে ভালোবাসি না, সবাইকে ঘোরাতেও ভালোবাসি, তবে অবশ্যই বাঙালির বাজেটের কথা মাথায় রেখেই। আজ তবে আসি বন্ধুরা। সিল্ক রুট গ্রুপ ট্যুরের জন্য গরিবরথ অপেক্ষা করছে কলকাতা স্টেশনে। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন। হ্যাপি ট্রাভেল।